ক্লাস 12 সেমিস্টার 4 সরকারের বিভিন্ন বিভাগ থেকে মানে তোমাদের সিলেবাসের 4র্থ অধ্যায়ের 6 নম্বর পাঠের আলোচনা হবে। এই পাঠে আমরা শাসন বিভাগের যে অরাজনৈতিক অংশ আছে বা যাদেরকে আমরা ব্যুরোক্রেসি বা আমলাতন্ত্র হিসাবে জানি তাদের সম্পর্কে আলোচনা। ব্যুরোক্রেসি সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমরা ব্যুরোক্রেসির বা আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, আমলাতন্ত্রের কাজ এবং আমলাতন্ত্রের গুরুত্ব নিয়ে আলোচনা করব। তোমরা জানো এই চ্যাপ্টার থেকে 6 নম্বরের কোশ্চেন আসবে, সে মতো করে নোটটা দেওয়া আছে। যদিও আমরা আলোচনা করেছিলাম সরকারের যে 3টি বিভাগ রয়েছে, শাসন বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, এই 3টি বিভাগের মধ্যে শাসন বিভাগকে আমরা দুভাগে ভাগ করেছিলাম, রাজনৈতিক অংশ এবং অরাজনৈতিক অংশ। রাজনৈতিক অংশ সম্পর্কে আমরা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী পরিষদ এই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা শাসন বিভাগের যে অরাজনৈতিক অংশ রয়েছে মানে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র বা আমলা বলা হয় যাদের, সেই সম্পর্কে আলোচনা করব। সেই সম্পর্কে আলোচনা করতে গিয়ে আমাদের প্রথমে একটু ভূমিকা আলোচনা করতে হবে। শব্দগত বিচারে আমলাতন্ত্র বলতে ব্যুরোক্রেসিকে বুঝিয়েছে। ব্যুরোক্রেসি যে শব্দটা, তার মধ্যে ব্যুরো ফরাসি শব্দ এবং ক্রোটিন একটি গ্রিক শব্দ। ব্যুরো শব্দের অর্থ হচ্ছে টেবিল এবং ক্রোটিন শব্দের অর্থ শাসন করা। সেই জন্য ব্যুৎপত্তিগত অর্থে আমলাতন্ত্র বলতে বোঝায় টেবিলের শাসন, মানে যারা টেবিলে বসে বসে শাসন করে। এক কথায় যেটা আমরা বললাম সরকারি কর্মচারী, তাদের দ্বারা গড়ে ওঠা একটা সংগঠন, সেটাকে আমরা বলবো আমলাতন্ত্র। এইবারে আমরা আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা করব একে একে করে। আমলাতন্ত্রের প্রথম যে বৈশিষ্ট্যটা রয়েছে সেটা হচ্ছে স্থায়িত্ব। আমলাতন্ত্র বলতে যেটা আমরা জানি যে পরীক্ষার মাধ্যমে যে সমস্ত কর্মচারীরা, সরকারি কর্মচারীরা নিযুক্ত হয়ে থাকেন, নিয়োগ পেয়ে থাকেন, মানে তারা চাকরি করেন। তা চাকরি করার অর্থ হচ্ছে এটা তারা স্থায়ী। তারা পরীক্ষার বিভিন্ন রকম শর্ত নিয়ম মেনে নির্দিষ্ট বয়স পর্যন্ত নিযুক্ত হয়ে থাকেন। তারা যদি অসাংবিধানিক কাজ না করে থাকেন তাহলে কিন্তু তারা নির্দিষ্ট বয়স পর্যন্ত, রাজ্যগুলোর ক্ষেত্রে 62 বছর এবং কেন্দ্রগুলোর ক্ষেত্রে 65 বছর পর্যন্ত তার নিজ পদে স্থায়ীভাবে চাকরিতে বহাল থাকেন। একমাত্র অসাংবিধানিক কাজকর্ম ছাড়া তাদেরকে অভিযুক্ত করা যায় না বা বরখাস্ত করা যায় না। তাহলে দেখছো তারা স্থায়ী হিসাবে কিন্তু নিয়োগ পেয়ে থাকেন। 2 নম্বর যে বৈশিষ্ট্যটা আছে আমলাতন্ত্রের, পরিবর্তনশীলতা বা নমনীয়তা। আমলাতন্ত্রকে দলনিরপেক্ষ হিসাবে কাজ করতে হয়, মানে কোনো আমলাতন্ত্র কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের হয়ে কাজ করবেন না, কোনো দলের কোনো নীতির প্রতি তারা মতামত পোষণ করবেন না। এই জন্য তাদেরকে পরিবর্তনশীল এবং নমনীয় মানসিকতার অধিকারী হতে হয়। আমরা সবাই জানি যে আমাদের সরকার 5 বছর অন্তর পরিবর্তন হয়, মানে দেখা যাচ্ছে আজকে একটি রাজনৈতিক দল সরকার গঠন করেছে, আবার 5 বছর পরে অন্য একটি দল সরকার গঠন করেছে। সরকারি যে দলগুলো তারা কিন্তু প্রত্যেক 5 বছর অন্তর যাওয়া আসা করবে, কিন্তু এই আমলা যারা তারা কিন্তু স্থায়ীভাবে বসে থাকবে। তারা কোনোভাবেই কোনো রাজনৈতিক দলের প্রতি নিজস্ব মতামত পোষণ করবে না যে এই দলটি ভালো, এই দলটি খারাপ, কারণ তাদেরকে চাকরিতে বহাল থাকতে হবে। এই জন্য তাদের মানসিকতা নমনীয় হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। 3 নম্বর বৈশিষ্ট্য আমলাতন্ত্রের বা শাসন বিভাগের অরাজনৈতিক অংশের, নিয়োগ ও কার্যকাল ইত্যাদি। আমলাতন্ত্রের যে নিয়োগটা হয়ে থাকে সেটা কিন্তু কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে। কেন্দ্রের ক্ষেত্রে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে সরকারের অরাজনৈতিক অংশ নিযুক্ত পেয়ে থাকেন এবং রাজ্যগুলির ক্ষেত্রে যে পিএসসি রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বিসিএস যে পরীক্ষা হয় সেই পরীক্ষার মাধ্যমে এরা নিয়োগ পেয়ে থাকেন। আমলাতন্ত্রের মেয়াদ, বেতন, ভাতা, বদলি, পদোন্নতি এই সমস্ত বিষয় নির্দিষ্ট একটা চুক্তির মাধ্যমে স্থির করা হয়ে থাকে। সাধারণত তারা যদি না দুর্নীতি করে, তাদের মধ্যে যদি কোনো রকম কোনো অক্ষমতা না থাকে, চাকরির শর্তাবলী যদি না লঙ্ঘন করে, তাহলে তাদের পদচ্যুত করা যায় না। এইভাবে তোমরা 3 নম্বর পয়েন্টটা লিখবে। তারপর রয়েছে 4 নম্বর যে পয়েন্ট, জনকল্যাণ সাধন। জনকল্যাণকামী রাষ্ট্রে সরকারের প্রচুর প্রচুর পরিমাণে
জনকল্যাণমুখী কাজ রয়েছে, সেই সমস্ত কাজগুলো আমলাদেরই সম্পাদন করতে হয় বা তাদের দ্বারাই এই জনকল্যাণমূলক কাজগুলি সম্পাদিত হয়ে থাকে। যেমন ধরো, ইন্দিরা গান্ধী আবাস যোজনা। যখন ইন্দিরা গান্ধী প্রধানমন্ত্রী ছিলেন, তার নাম অনুসারে রাজীব গান্ধী এই প্রকল্পটি চালু করেছিল। এটা কিন্তু কংগ্রেস দল চালু করেছিল, কিন্তু সেটা এখনো পর্যন্ত বর্তমান পর্যন্ত সেই প্রকল্পটি রয়েছে, যদিও এখন অন্য একটি রাজনৈতিক দল সরকারে রয়েছে। তাহলে এই কার্য প্রকল্পগুলো আমলাদের দ্বারাই কিন্তু পরপর বছর পর বছর, দশকের পর দশক ধরে জনকল্যাণমুখী কাজগুলো হয়ে আসছে। যেমন আবার এখন অটল পেনশন যোজনা শুরু হয়েছে। এটা কিন্তু এখন আর বন্ধ হবে না, কারণ অন্য কোনো সরকার এলেও আমলারা এই প্রক্রিয়াটি চালিয়ে যাবেন। এই সমস্ত যে জনকল্যাণমুখী কাজগুলো, এরা কিন্তু আমলাতন্ত্র দ্বারাই সম্পাদন করা হয়ে থাকে। নেক্সট পয়েন্টটি রয়েছে প্রশাসনের নিরবিচ্ছিন্নতা বজায় রাখা। গণতান্ত্রিক যে সরকারগুলো রয়েছে, তারা কিন্তু একটা সময়কালের মধ্যে নির্বাচিত হয়ে আসেন এবং সময়কালের মধ্যে আবার তারা পদচ্যুত হয় এবং তারা আবার পুনরায় নির্বাচিত হয়েও আসতে পারে। এই যে ঘটনাটি প্রত্যেক 5 বছর অন্তর পর্যায়ক্রম অনুসারে চলতে থাকে, যেটা আমরা আগে আলোচনা করলাম। একটা সরকার যাবে, আবার একটি সরকার আসবে। তবে এই সরকার যাওয়া আসার মধ্য দিয়ে এই আমলাতন্ত্র যারা আছে, তারা কিন্তু কাজের একটা নিরবিচ্ছিন্নতা বজায় রাখে। যে কোনো কাজ যেটা শুরু হয়েছে, সেই কাজটা কিন্তু তারা চালিয়ে যান। এটা আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। নেক্সট যে পয়েন্টটা রয়েছে, নিয়মানুবর্তিতা। কঠোর নিয়ম বা নিয়ম মেনে চলা আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রশাসনের যে বিভিন্ন রকম কাজকর্ম রয়েছে, সেই সমস্ত কাজকর্মের মধ্যে সমন্বয় সাধন করে থাকে এই আমলাতন্ত্র। এটা আরেকটা আমলাতন্ত্রের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। 7 নম্বর যে বৈশিষ্ট্যটা রয়েছে আমলাতন্ত্রের, রুটিন মাফিক কাজকর্ম। আমলাতন্ত্রদের নির্দিষ্ট গণ্ডির মধ্যে থেকে তাদের কার্যগুলি সম্পাদন করতে হয়। কোন শ্রেণীর আমলা কোন কোন কাজগুলো করবেন, সেগুলো কিন্তু পূর্ব নির্ধারিত। যে যার কাজ সেই আমলা সেই রকম কাজ করবেন। একে অপরের দপ্তরে কোনো রকমভাবে কোনো হস্তক্ষেপ করবেন না। তারা কোনোভাবেই নিজেদের গণ্ডির বাইরে গিয়ে কাজ করবেন না। তাহলে এইভাবে তোমরা আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো রয়েছে, এই বৈশিষ্ট্যগুলো লিখবে। এরপরে যে পয়েন্টগুলো রয়েছে বা মূল পয়েন্টটা রয়েছে, আমলাতন্ত্রের কার্যাবলী। আমলাতন্ত্রকে কিভাবে বা কেমন কেমন কাজ করতে হয়। আমলাতন্ত্রের যে বৈশিষ্ট্যগুলো আলোচনা হলো, প্রায় একই রকম ভাবে এই কার্যাবলীগুলো লেখা রয়েছে। তাহলে এবারে যে পয়েন্টটা আমরা আলোচনা করব, আমলাতন্ত্রের কার্যাবলী। প্রতিটা গণতান্ত্রিক রাষ্ট্রে আমলাতান্ত্রিক প্রশাসন লক্ষ্য করা যায়। আমলাতন্ত্রের মুখ্য উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক কার্যকলাপের সততা ও দক্ষতার মাধ্যমে তার দায়িত্বগুলো সম্পাদন করা। বর্তমানে আমলাতন্ত্রের যে সমস্ত কার্যাবলীগুলো রয়েছে, সেগুলো আমরা পরপর করে আলোচনা করব। প্রথম আমলাতন্ত্রের যে কার্যাবলীটা রয়েছে, আইন বিভাগ প্রণীত আইনের প্রয়োগ। আইন বিভাগ যে আইনটা প্রণয়ন করে, সেই আইনের প্রয়োগ করে থাকে এই আমলাতন্ত্র। মানে আমলাদের মূল কাজ, গুরুত্বপূর্ণ কাজ, আইনসভা কর্তৃক প্রণীত আইনগুলোকে প্রয়োগ করা। কোন আইনটা কিভাবে প্রয়োগ করা হবে, সেটা কিন্তু রাজনৈতিক একটা সিদ্ধান্ত। সেই সিদ্ধান্তগুলো নিয়ে থাকে রাজনৈতিক প্রশাসক, কিন্তু তার প্রয়োগ পদ্ধতি কেমন হবে, সেই প্রয়োগ পদ্ধতিটা নির্দিষ্ট করে এই আমলাতান্ত্রিক প্রশাসন। আমরা জানি আইন প্রণয়নের কাজ কিন্তু আইন বিভাগের, কিন্তু সেই আইন বিভাগ সেই আইনগুলো প্রণয়ন করতে গিয়ে অনেক ফাঁক ফোকর থেকে যায়। সেই আইনের অসম্পূর্ণতা যেগুলো রয়েছে, সেগুলোকে পূরণ করে এই আমলাতন্ত্র। মানে সহজভাবে বলতে গেলে, আইন বিভাগের দায়িত্ব অনেক বেড়ে যাওয়ার জন্য আইন প্রণয়নের কাজ আইন বিভাগ সঠিকভাবে করতে না পারার কারণে শাসন বিভাগ সেই দায়িত্বটা পালন করেছে। মানে আইন বিভাগের দায়িত্ব আইন প্রণয়ন করা, কিন্তু সেই দায়িত্ব এতটাই বৃদ্ধি পেয়েছে যে আইন বিভাগ সেই কাজগুলো সঠিকভাবে আর করতে পারছে না। সেই জন্য আইন প্রণয়নের কাজগুলো এখন বর্তমানে করে থাকে আমলারা, মানে শাসন বিভাগের ব্যক্তিগণ, অরাজনৈতিক অংশ। এই জন্য এটাকে বলা হচ্ছে অর্পিত ক্ষমতাপ্রসূত আইন। এই অর্পিত প্রসূত ক্ষমতা আইন কিন্তু 2 নম্বরের জন্য আসতে পারে। এটা কিন্তু আমলাতন্ত্রের একটা গুরুত্বপূর্ণ কাজ। 2 এর যে কার্যাবলীটা রয়েছে আমলাতন্ত্রের, শাসন বিভাগের নিরবিচ্ছিন্নতা বজায় রাখা। প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থায় শাসন বিভাগের যে অরাজনৈতিক অংশ রয়েছে,
তারা দেশের রাজনৈতিক ব্যবস্থার স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। যেটা আমরা আলোচনা করেছিলাম, একই রকমভাবে প্রতিটি সরকার ৫ বছরের জন্য নির্বাচিত হয়ে আসেন। আবার ৫ বছর পর অন্য কোনো রাজনৈতিক দল সরকার তৈরি করতে পারে। তাহলে এই শাসন বিভাগের নিরবিচ্ছিন্নতা বজায় রাখবে কারা? এই আমলাতন্ত্রের যারা ব্যক্তি রয়েছেন বা আমলাতন্ত্রবৃন্দ যারা রয়েছেন, তারাই শাসন বিভাগের নিরবিচ্ছিন্নতা বজায় রাখবে। তারাই শাসন বিভাগের ধারাবাহিকতা বজায় রাখবে। এটা শাসন বিভাগের অরাজনৈতিক যে অংশ রয়েছে তাদের কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ। ৩ নম্বর বা নেক্সট পয়েন্ট যেটা রয়েছে, বিচার সংক্রান্ত কাজ। বর্তমানে অধিকাংশ রাষ্ট্রে বিবাদ বিসংবাদ রয়েছে। সেই সমস্ত বিবাদ বিসংবাদগুলো এখন আর কোনো রকম কোনো আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয় না। সেই জন্য তৈরি করা হয়েছে প্রশাসনিক সংস্থাসমূহ। সেই প্রশাসনিক সংস্থা সমূহের মাধ্যম দিয়ে এই সমস্ত বিচার বিসংবাদের বিচার করা হয়ে থাকে। এক্ষেত্রে উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে, ভারতে শিল্প সংক্রান্ত যে বিরোধগুলো রয়েছে তার নিষ্পত্তি করে শিল্প সংক্রান্ত যে ট্রাইব্যুনাল রয়েছে বা বিবাদ বা বিসংবাদ তার বিচার করে থাকে ভাড়া নিয়ন্ত্রক যে ট্রাইব্যুনাল রয়েছে। এই সমস্ত ট্রাইব্যুনালগুলোর মধ্য দিয়ে অনেক বিচার বিসংবাদের সমস্যার সমাধান করা হয়ে থাকে। এই সমস্ত কাজগুলো করে আমলাতন্ত্রের ব্যক্তিবর্গ। তাহলে ব্যুরোক্রেসির এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কাজ, যে ট্রাইব্যুনাল তৈরি করা এবং বিবাদ বিসংবাদ যে রয়েছে তার সমস্যার সমাধান করা। আমলাতন্ত্রের কার্যাবলীর যে পরবর্তী পয়েন্টটা রয়েছে, তথ্য ও সংবাদ সরবরাহ করা। প্রশাসনের আমলারা সংবাদ এবং তথ্য সরবরাহের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। আইন বিভাগ, শাসন বিভাগ তাদের যে সমস্ত প্রয়োজনীয় সংবাদ প্রয়োজন বা শাসন বিভাগ যে সমস্ত নীতি নির্ধারণগুলো করে থাকেন বা আইন বিভাগ যে সমস্ত আইনগুলো প্রণয়ন করে থাকেন, সেই সম্পর্কিত যে সমস্ত তথ্য বা সংবাদের প্রয়োজন সেগুলো কিন্তু আমলাতন্ত্রের যারা ব্যক্তিবৃন্দ রয়েছেন তারাই শাসন বিভাগ এবং আইন বিভাগকে সরবরাহ করে থাকেন। মানে সহজভাবে বলতে গেলে আইন বিভাগ এবং শাসন বিভাগ তারা তাদের কার্যাবলীগুলো সম্পাদন করার জন্য অনেকাংশেই আমলাতন্ত্রের উপর নির্ভরশীল। আমলাতন্ত্র তাদের সঠিক সংবাদ এবং তথ্য সরবরাহ করলেই তবেই শাসন বিভাগ এবং আইন বিভাগ তার কার্যগুলো করতে পারে। এক্ষেত্রেও কিন্তু আমলাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বা আমলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন তথ্য এবং সংবাদ সরবরাহের ক্ষেত্রে। পরের নেক্সট যে পয়েন্টটা রয়েছে, দৈনন্দিন কার্য পরিচালনা। শাসন বিভাগের স্থায়ী অংশ যারা, অর্থাৎ আমলাতন্ত্রের ব্যক্তিবর্গ, আইনসভা কর্তৃক প্রণীত যে আইন, সে আইনটা প্রয়োগ করে দেশের যে সমস্ত দৈনন্দিন কার্যকলাপগুলো রয়েছে সেগুলো তারা পরিচালনা করে থাকেন। মানে বলা যেতে পারে আমলাদের মধ্য দিয়েই দেশের সমগ্র অংশে আইন কার্যকর হয়। মানে আইন তৈরি করে আইন বিভাগ, সে আইনগুলোকে সঠিকভাবে পালিত হচ্ছে কিনা বা সব জায়গায় সমানভাবে প্রয়োগ হয়েছে কিনা এই সমস্ত কাজগুলো করে থাকে আমলাতন্ত্রের যারা ব্যক্তিবর্গ রয়েছেন। এটা তাদের দৈনন্দিন কাজ। এটা আমলাতন্ত্রকে দেখে চলতে হয় যাতে না কোনোভাবেই আইনের প্রয়োগটা ভুল হয়। তারপরের পয়েন্ট, নেক্সট পয়েন্ট, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। কোনো রাজনৈতিক ব্যবস্থায় দেখা গেছে আমলাতন্ত্র রাজনৈতিক সুযোগ সুবিধা পাওয়ার আশায় কিন্তু রয়েছে। কেন? কারণ পরবর্তীকালে সে যাতে উচ্চ পদ লাভ করতে পারে তার একটা আশা রয়েছে। সেই জন্য আমলাতন্ত্রের যারা ব্যক্তিবর্গ রয়েছেন তারা রাজনৈতিক অংশের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পর্ক তৈরি করছে। এই ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করলে কি হবে? পরবর্তীকালে তার পদোন্নতি হবে, সে আরো ভালো জায়গায় পৌঁছাতে পারবে। এটা কিন্তু আমলাতন্ত্রের কার্যাবলীর মধ্যে পড়ে। কিন্তু এটা আমলাতন্ত্রের খারাপ দিক, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা করা। এটা গেল আমলাতন্ত্রের কার্যাবলী। এরপরে আমরা আসি আমলাতন্ত্রের যে গুরুত্ব রয়েছে সেই গুরুত্ব। উপরিউক্ত যে সমস্ত আলোচনাগুলো হলো তার পরিপ্রেক্ষিতে আমলাতন্ত্রের একটা গুরুত্ব তুলে ধরতেই হয়। সেই গুরুত্বের প্রথম যে পয়েন্টটা রয়েছে, বর্তমান বিশ্বে প্রায় প্রতিটা রাষ্ট্রই জনকল্যাণকর রাষ্ট্রের আদর্শে প্রতিষ্ঠিত। আমলাতন্ত্রের ব্যক্তিরা এই আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য বা বাস্তবে রূপায়িত করার জন্য এরা কিন্তু সদা সর্বদা কাজ করে চলছে, সক্রিয় ভূমিকা পালন করছে। এটা একটা আমলাতন্ত্রের গুরুত্ব। ২ নম্বর যে গুরুত্বটা রয়েছে,
আমলাতন্ত্রের ব্যক্তিবর্গ যারা রয়েছে তারা শাসন কার্যের গতিশীলতা বজায় রাখছে। তাছাড়া সরকারের আইন, শাসন বিভাগের নির্দেশ, আদেশ এবং তাদের সিদ্ধান্তকে বাস্তবে রূপায়িত করার জন্য আমলা বাহিনী সবসময় কাজে লেগে আছে। এইভাবে তোমরা শাসন বিভাগের যে অরাজনৈতিক অংশ, আমলাতন্ত্রের বৈশিষ্ট্য, কার্যাবলী এবং গুরুত্ব যেগুলো রয়েছে সেগুলো আলোচনা করবে। মূল যে বিষয়টা সেটা আরেকবার আলোচনা করা যাক। শাসন বিভাগের অরাজনৈতিক অংশ হচ্ছে আমলাতন্ত্র। আমলাতন্ত্র পরীক্ষার মাধ্যমে পাস করে তারা কিন্তু চাকরিতে নিযুক্ত হন। এই জন্য তাদের স্থায়িত্ব রয়েছে। তারা যদি না অসাংবিধানিক কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়ে তাদেরকে কিন্তু কোনোভাবেই বরখাস্ত করা যায় না। একটা সরকার চলে যাবে, আরেকটা সরকার আসবে। এই যে যাওয়া আসার মধ্য দিয়ে সরকারের বা জনগণের যে জনকল্যাণমূলক কাজগুলো রয়েছে সেই কাজগুলো করে থাকে আমলাতন্ত্র। এইভাবে তোমরা আমলাতন্ত্রের যে একটু উপসংহার সেই উপসংহারটাকে দেবে। আর তার সঙ্গে তো নোটস দেওয়া আছে। নোটস ভালো করে স্টাডি করবে। নোটসগুলো পড়বে মুখস্থ না করে। ঠিক আছে? দেখবে, পড়বে। বন্ধু-বান্ধবদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দেবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিৎ প্রয়াস।